আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচারটি শুরু করব। তো আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম তার একটু আগে থেকে শুরু করব এবং আশা করছি সবাই খাতা কলম ক্যালকুলেটর এগুলো নিয়ে বসছো। ঠিক আছে, আমি শুরু করি তাহলে। হ্যাঁ, আসো শুরু করি। তো আমরা গতদিন কিছু এসআই এককের মৌলিক একক সমূহ দেখেছিলাম। আমাদের এসআই পদ্ধতিতে যেই সাতটা মৌলিক রাশি আছে সেই সাতটা মৌলিক রাশি আসলে কিভাবে নির্ধারণ করা হয়েছে এখানে সেটাই লেখা আছে। এটা শুধুমাত্র যে আছে সেটা দেখানোর জন্যই, আমাদের এটা সম্পর্কে ডিপ পড়াশোনার কোনো দরকারই নাই। আসসালামু আলাইকুম রনি, ভালো আছো? আসসালামু আলাইকুম রনি, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এগুলো সম্পর্কে আমাদের জানার দরকার নাই। আমরা আজকে যেটা মেইন ফোকাসে রেখে শিখবো সেটা হচ্ছে যে এককের রূপান্তর। মানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা এটা নিয়েই হয়। পরীক্ষায় এককের রূপান্তর করতে ভুলে গেলে অ্যানসারটাই মিলে না। তো আমাদের আজকে মেইন ফোকাস থাকবে ওইটাই, যে এককের রূপান্তর। দেখো এখানে যেমন কিছু এককের রূপান্তর দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে কি দেখো তো। প্রথমটা দেওয়া আছে কিলোমিটার থেকে মিটারে। এটা আমরা সবাই জানি, সেন্টিমিটার থেকে মিটারে, মিলিমিটার থেকে মিটারে, টন থেকে কিলোগ্রামে, তারপরে গ্রাম থেকে কিলোগ্রামে, তারপরে মিলিগ্রাম থেকে কিলোগ্রামে, মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে। তো এই এককগুলো আসলে কিভাবে রূপান্তর করে বা এগুলো কিভাবে সেট করে, আমরা আজকে এই জিনিসগুলাই শেখার চেষ্টা করব। এখানে এইগুলো জাস্ট উদাহরণ দেওয়া। দেখো এই অধ্যায়টা আমি লিখে কম করাবো, স্লাইডে পড়ায়ে বেশি করাবো, কারণ এই অধ্যায়টা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। যে ম্যাথগুলো আছে সেগুলো তো অবশ্যই করাই দিব। এই অধ্যায়ে বিশেষ করে ম্যাথ আছে, ওই যে কিছু ত্রুটির ম্যাথ আছে, আর স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, এগুলার কিছু ম্যাথ আছে। আমরা এগুলার উপরেও ক্লাস করব। খুব সুন্দরভাবে এগুলোকে একবারে ভাইজে খাওয়াইয়া দিব, টেনশন নাই। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ফারদিন, এত লেট হলে হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এত লেট হলে হবে? তো ঠিক আছে, আমরা শুরু করতেছি। এতদূর পর্যন্ত গতকালকের পড়াই ছিল। আমাদের আজকের যে পড়াশোনা শুরু হবে সেটা হচ্ছে যে আমাদের সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক। সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আমাদের আসো সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক নিয়ে আমরা একটু পড়াশোনা করি। টাইটেল দাও। সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক। আমাদের ক্লাসটা এখনই শুরু হইলো। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আসলে আগে কি, গতকালকে কি পর্যন্ত আমরা দেখেছিলাম। আসো এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। সংখ্যার বৈজ্ঞানিক প্রতীক বলতে আমরা যেটা বুঝি, যেমন দেখো আমরা 10 লিখতেছি, টাইম লাগতেছে না। আমরা 100 লিখতেছি, 10 লিখাতে একটু বেশি টাইম লাগতেছে। আমরা 1000 লিখতেছি, 100 লেখার থেকে একটু বেশি টাইম লাগতেছে। বা আমাদের আরও বড় সংখ্যা নিয়ে ডিল করতে হতে পারে, 10,000, 1,00,000। তো আমি দেখো মানে একটা এত বড় সংখ্যা লিখতে কিন্তু অনেক টাইমের দরকার আছে। তো আমাদের বিজ্ঞানের উদ্দেশ্যই হচ্ছে আমাদের জীবনকে সহজ করা। তো সেটার জন্য আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে সূচক পদ্ধতি এসেছে। তার মানে কি, একটা সংখ্যাকে ছোট করে লেখা যায়। যেমন মনে করো 10, 10-এর পাশে শূন্য হচ্ছে, 10 লিখতে গেলে একের পাশে একটা শূন্য দিতে হয়, যার কারণে এটাকে আমরা 10⁻1 লিখি। 100 লিখতে গেলে একের পাশে দুইটা শূন্য দিতে হয়, যার কারণে এটাকে আমরা 10⁻2 লিখি। তাহলে একইভাবে এটাকে আমরা লিখব 10⁻3, একইভাবে এটাকে লিখব 10⁻4। তাহলে দেখো তো আমাদের খাটনি কমে গেল না? একটা বড় সংখ্যাকে আমরা ছোট করে লিখতে পারছি। আমাদের আমাদের সময় বেঁচে যাবে না এটা করলে? হুম। আচ্ছা তাহলে দেখো, আমরা যদি একের যে 10⁻6 দিই আর 10⁻10 দিই, এর অর্থ কি বলো তো? এর অর্থ হচ্ছে একের পাশে 10টা শূন্য। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। 10⁻6 মানে কি, একের পাশে কয়টা শূন্য? ছয়টা, একের পাশে 6টা শূন্য। একের পাশে 1 2 3 4 5 6। তো এই জিনিসটা ক্লিয়ার যে এই যে দেখো আমাদের কিন্তু অনেক জায়গায় 10⁻10 নিয়ে কাজ করা লাগে। আমরা যখন মহাকাশের বিভিন্ন দূরত্ব নির্ণয় করি, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব নির্ণয় করি, আমরা কি চাইলে একটা বিশাল সংখ্যা লিখতে পারবো? ওই সংখ্যাটাকে আমরা বিশাল করে লিখি না, আমরা কি করি, বৈজ্ঞানিক আকারে এরকম ছোট করে লিখি। এতে আমাদের সময় বেঁচে যায়, আমাদের বুঝতে সুবিধা হয়।
ঠিক আছে, যেমন দেখো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পরিমাণ টাকা নিয়ে ভেগেছে, সেটাকে কথায় প্রকাশ করতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়েছে। দেখছিলা? সে এত বড় একটা সংখ্যার টাকা নিয়ে ভেগে গেছে, বা ডলার, আসলে টাকা তো না, ডলার নিয়ে ভেগে গেছে, যে সেটাকে আমি যে একটু সংখ্যায় প্রকাশ করব যে এটা এত কোটি এত লাখ, সম্ভব হচ্ছে না। তো সেটাকে একটু সংক্ষিপ্ত করে আমরা যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে যাইতাম, তো সেটা এরকম ছিল যে 94 বিলিয়ন সামথিং ডলার, 94 বিলিয়ন ইউএসডি ডলার। সে এরকম একটা পরিমাণ টাকা নিয়ে ভেগে গেছে। দেখো তো, তাহলে আমার এটা বুঝতে সুবিধা হচ্ছে না যে সে 94 বিলিয়ন টাকা নিয়ে ভেগে গেছে। এই উদাহরণটা আসলে আমি জানি না কেউ যদি দেখে তাদের দলের আমাকে আস্ত রাখবে কিনা, তারপরেও তো এটা বুঝতে পারছো যে সে 94 বিলিয়ন ডলার নিয়ে ভেগে গেছে। এটা কিন্তু সংখ্যায় যদি লিখতাম, সংখ্যায় লিখলে এটা কত বড় তোমাকে আমি বুঝাই। যে মনে করো ওই যে 10 এর পরে 6 দেওয়া মানে এটা হচ্ছে মিলিয়ন। 10 এর পরে 6 দেওয়া মানে কি বোঝায় বলো তো? 10 এর পরে 6 দেওয়া মানে মিলিয়ন, তার মানে এখানে একের পাশে 6টা শূন্য, 1 2 3 4 5 6। আবার 10 এর পরে 9 দিলে সেটা হয় হচ্ছে বিলিয়ন। ঠিক আছে, তার মানে একের পাশে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 1 বিলিয়নে এতগুলা 1 বিলিয়ন মানে এত ডলার, ইউএসডি, এটা বলতে ডলার বোঝায়। 1 বিলিয়ন ডলার বলতে বোঝায় যে এত ডলার। তার মানে সে 94 বিলিয়ন ডলার নিয়ে ভেগেছে। তার মানে কি বলতো, এই একের জায়গায় থাকবে হচ্ছে 94, এরকম একটা বড় সংখ্যার টাকা, টাকা তো না, ডলার নিয়ে এসে ভেগে গেছে। আমি বুঝতে পেরেছি যে আমাদের আসলে এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করাটা কোথায় কাজে লাগে। যেখানে সংখ্যা অনেক বড় সেখানে আমরা এটা কাজ করি। দেখো, যেখানে সংখ্যা অনেক বড় সেখানে যখন আমরা এটা প্রয়োগ করতে পারতেছি, তাহলে সংখ্যা যেখানে অনেক ছোট সেখানেও তো আমরা এটা প্রয়োগ করতে পারি। আচ্ছা, তোমাদের দেখি তো আমি কেমন নলেজ, যে একের নিচে 10 দিলাম আর একের নিচে 100 দিলাম, এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় বলো তো? 1 নম্বর সংখ্যাটা বড় নাকি 2 নম্বর সংখ্যাটা বড়? কোন সংখ্যাটা বড়? বেসিক নলেজ দেখি। এক এক নাম্বার সংখ্যাটা। 1 নম্বর সংখ্যাটা বড়। তার মানে আমি তোমাকে বোঝাই, একের নিচে সংখ্যাটা যত ছোট হবে সেই সংখ্যা তত বড় হবে। কথাটা কি আমার তোমাদের মাথার উপর দিয়ে গেল? আমি তোমাকে বোঝাই, মনে করো 3 নম্বর আর একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে একের নিচে 100। একের নিচে 100, আর দেখো এখানে একের নিচে 10, এখানে একের নিচে কত 100, এখানে একের নিচে 1000। আমি বলি একের নিচের সংখ্যা যত বড় হবে সেই সংখ্যা তত কি হবে? ছোট হবে। আমি লিখে দিই, একের নিচের 1 এর নিচের, আজ এত হাত ঘামতেছে ওরে বাবা, আমি টেনশনে থাকলে আমার হাত ঘামে। একের নিচের সংখ্যা যত বড় হবে সেই, এই যে সেই টোটাল সংখ্যাটা তত ছোট হবে, সেই সংখ্যাটি তত ছোট হবে, সেই সংখ্যাটি তত ছোট হবে। তাই একইভাবে উল্টাও বলা যায় যে একের নিচের সংখ্যা যত ছোট হবে সেই সংখ্যা তত বড় হবে। তার মানে দেখো, আমরা যখন ওই যে ইলেকট্রন প্রোটন লেভেলে চলে যাই না, আমাদের অনেক ছোট কিছু নিয়ে ডিল করা লাগে, তাই না? আমরা ওই যে কেমিস্ট্রিতে ইলেকট্রন প্রোটনে যখন যাই, আমরা কি দেখি যে আমাদের একটা প্রোটনের চার্জ কত, আমাদের ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে 9 ইন্টু, ইলেকট্রনের চার্জ আমরা কত জানি বলো তো? ইলেকট্রনের ভর মনে আছে? ইলেকট্রনের ভর কত? একটা উদাহরণই দিই ইলেকট্রনের ভর দিয়ে, বাকিগুলো বুঝে নিবা। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। দেখো, এই যে এই ভরটা কিন্তু কত কম, তুমি বুঝতে চাও এই ভরটা আসলে কত কম? আসো আমি তোমাকে একটু ফিল করাই যে আসলে ইলেকট্রনের ভরটা কত কম। আসো, এবার ইলেকট্রনের ভর কত কম এটা একটু ফিল করব। ইলেকট্রনের ভর, এগুলা বেসিক, আপাতত এই অধ্যায়টা বেসিকের উপরেই যাবে। এই অধ্যায়টা যদি এভাবে শেষ করতে পারো না, পরবর্তী অধ্যায়গুলো দেখবা ইজি লাগতেছে। ইলেকট্রনের ভর ফিল করব। এই সূচকের অধ্যায় পড়েছো গণিতের? সব অধ্যায়গুলো কিন্তু একদম কানেক্টেড। সূচকের অধ্যায় পড়েছো গণিতের? হ্যাঁ, সূচকের অধ্যায় একটা সূত্র ছিল মনে আছে, a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n। এই সূত্রটা মনে আছে তোমাদের? মনে না থাকলেও এখন তো দেখে নাও, a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এই যে ইলেকট্রনের ভর, যেটাকে আমরা লিখি মাস অফ ইলেকট্রন me, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ঠিক আছে, ভালো কথা। তার মানে এবার দেখো 9.11
আচ্ছা a টু দি পাওয়ার মাইনাস n যদি 1 বাই a টু দি পাওয়ার n হয় তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 31 কত হবে 1 বাই 10 টু দি পাওয়ার 31। হুম আর এখানে কেজি ছিল কেজি, বুঝতে পেরেছো? এই শোনো, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কোনো একটা লাইন যদি বুঝতে না পারো আমাকে সাথে সাথে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি তোমাদের জন্যই তো এখানে বসেছি। এবার দেখো 9.11 ছিল থাকলো ইন্টু 1 বাই 10 টু দি পাওয়ার 31। 10 টু দি পাওয়ার 31 আমি কি বুঝাইলাম? যে 10 এর পরে যত থাকবে ওটার অর্থ হচ্ছে একের পাশে ততগুলো কি হবে? শূন্য তার হবে মানে একের পাশে এখানে কয়টা শূন্য হবে? 31টা 31টি শূন্য। দেখো 31টি শূন্য লেখা কঠিন, তো তাই আমি এভাবে লিখছি, তোমরা আবার এভাবে লিখো না। দেখো একের নিচে 31টা শূন্য দেওয়া মানে কি? দেখো আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে টাকা নিয়ে ভেগেছিল সেখানে মাত্র শূন্য ছিল 9টা। আমাদের ইলেকট্রনের যে ভর সেখানে শূন্য আছে একের পাশে 31টা, ঠিক আছে? আর একের নিচে সংখ্যা যত বড় সেই সংখ্যাটাই কি তত, সেই সংখ্যাটা তত ছোট। তত ছোট হ্যাঁ হ্যাঁ, হবে তাহলে তুমি বোঝো যে এই সংখ্যাটা অনেক ছোট, তাই না? এই সংখ্যাটা কি অনেক ছোট না? অনেক এই সংখ্যাটা অনেক ছোট। আর এই একটা ছোট সংখ্যার সাথে আরেকটা জিনিস গুণ দিচ্ছি, খুব বেশি বাড়বে? খুব বেশি কিন্তু বাড়বে না, ওই ছোটই থাকবে। তুমি গুণ দিয়ে দেখো, যত ছোট সংখ্যা তার সাথে যত বড় জিনিসই গুণ দাও ওই জিনিসটাকে আসলে বাড়ানো কষ্ট হয়। তার কারণ দেখো ইলেকট্রনের ভরটা আসলে কত ছোট, খুবই নগণ্য, মানে খুবই নগণ্য। আর এটাকে আবার কেজিতে প্রকাশ করতেছি, বুঝলা? এটাকে গ্রামে করলে আরো কমে যাইতো। শিখাবো আস্তে আস্তে, কেজি থেকে গ্রাম কিভাবে নিতে হয় সবগুলাই শিখাবো। তার মানে বুঝতে পেরেছো ইলেকট্রনের ভরটা আসলে কত ছোট? হ্যাঁ আচ্ছা, এটা যদি বুঝো আসো আরেকটা জিনিস তোমাকে দেখাই। ওই যে আমরা দেখেছি না এক মোলে কতটি পরমাণু থাকে? এক মোল ফিল করব, এক মোল পরমাণু ফিল করব, পরমাণু। আসলে এই সূচকের জিনিসটা ক্লিয়ার ধারণা থাকলে অধ্যায়টা করতে সুবিধা হয়। তার আমি আগে নোটিফিকেশন অফ করে নিই, জ্বালাই খাইলো। এই সবাই ক্লিয়ার বুঝতে পারছো তো? ফারদিন, হ্যাঁ মিফতাহুল জান্নাত, ইফতিমনি, রুনি, হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ আমি নোটিফিকেশনটা অফ করে নিই। ওকে, শেষ। দেখো তো আমরা কি পড়েছিলাম? এক মোল পরমাণু মানে কতটি পরমাণু মনে আছে? হ্যাঁ, 3.7 এক মোল পরমাণু আমরা গতকালকেও দেখেছিলাম, আজকেও দেখতেছি। একই জিনিস দিয়ে উদাহরণ দিব যাতে সহজ হয়। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু। তার মানে দেখো এই যে এখানে 10 টু দি পাওয়ার 23 আছে না, 6.023 ছিল থাকুক, সমস্যা নাই। কিন্তু এবার কি 10 এর উপরে 23, তার মানে কি একের পাশে কয়টা শূন্য বসবে? একের পাশে 23টা শূন্য বসবে। আসলে 23টা শূন্য বসায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে সংখ্যাটা কি ছোট না বড়? সংখ্যাটা কিন্তু অনেক বড়। সংখ্যাটা এত বড় যে আসলে দেখো তো, তুমি বলো এটা লেখা সহজ? তুমি নিজে বলবা, আমি কিছু বলবো না। তুমি নিজে বলো এটা লেখা সহজ নাকি এটা লেখা সহজ? উপরেরটা লেখা সহজ, কারণ এখানে আমাদের অনেকগুলো শূন্য দেয়া লাগছে। এতগুলো শূন্য দিতে গেলে আমি পরীক্ষার হলেই শহীদ হয়ে যাব। এখন আমি চাই না আমি পরীক্ষার হলে শহীদ হয়ে যাই, আমি পরীক্ষার হল থেকে বেঁচে ফিরতে চাই, ঠিক আছে? সেজন্য আমরা কি করব? এই জন্য আমরা এখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করি যাতে সংখ্যাটা লিখতে ছোট হয়, ঠিক আছে? এটা হচ্ছে সেই বৈজ্ঞানিক পদ্ধতি, সূচকে লেখা। একটা সংখ্যাকে দশের গুণিতক হিসেবে লেখা, এটাকে বলা হয় সূচকে লেখা। যেমন মনে করো আমাদের একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে যে 1237। এই সংখ্যাটা কিন্তু আমরা চাইলে সূচকে প্রকাশ করতে পারি। এই সংখ্যাটা চাইলে আমরা কি করতে পারি বলো তো? সূচকে প্রকাশ কিভাবে করতে পারি দেখো। মনে করো এটাকে আমরা এইভাবে লিখি, এটাকে আমরা কতভাবে লিখতে পারি আমি তোমাকে দেখাই। মনে করো প্রথমে আমরা এইভাবে লিখতে পারি, এই যে 1237 ছিল, 37 থাক ইন্টু 10 টু দি পাওয়ার 0। তোমার কি মনে আছে সামথিং টু দি পাওয়ার 0 সমান 1? সূচকের অধ্যায়ে পড়েছিলাম, ঠিক আছে? তাহলে প্রথমত এটাকে এইভাবে লিখতে পারি, এই যে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে 1, আর 1 এর সাথে 1237 গুণ করলে 1237। ওকে স্যার বুঝিনি। হ্যাঁ আমি তোমাকে দেখাই, এই দেখো
আমরা এটাকে দশের সূচক হিসাবে লিখবো। দেখো আমাদের ম্যাথে দেখবা প্রত্যেকটা অধ্যায়ে আমরা যদি কোনো কিছু ছোট করে বৈজ্ঞানিক আকারে লিখি সেটাকে আমরা দশের সূচক হিসাবে লিখি। সেজন্য আমরা এখানে 10 নিয়ে আসলাম। প্রথমত 1237 ছিল, 37ই থাকুক, কিন্তু আমরা কি করলাম 10-এর উপরে সূচক হিসাবে শূন্য দিলাম। 10-এর উপরে সূচক হিসাবে শূন্য দিলে দেখো সামথিং টু দি পাওয়ার 0, সেটার মান যে 1, এটা আমরা গণিতের চতুর্থ অধ্যায়ে দেখবো বা দেখে এসেছি। সেজন্য আমরা এটার মান কত, এটার মান কত, এটার মান 1, আর 1-এর সাথে কোনো কিছু গুণ করলে তাই থাকে। সেজন্য 1237-এর সাথে 1 গুণ দিলাম, 1237ই থাকলো। তার মানে এটা আর এটা সেম জিনিস, তাই না? এবার আসো 2 নাম্বার আর একটা দেখাই। 1237 ছিল থাকুক, আমরা 10 গুণ দিলাম আর 10 ভাগ দিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এই 10 আর 10 কাটাকাটি গিয়ে 1237ই থাকবে, থাকবে? আচ্ছা 3 নম্বর আসো। 1237 ছিল থাকুক, এটা এখনো শেষ হয় না, এটা এখনো শেষ করব। এখানে মনে করো 10-এর জায়গায় 100 লিখলাম আর 100 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে যা গুণ করলাম তাই দ্বারাই ভাগ করলাম, 100 আর 100 কাটাকাটি গিয়ে 1237ই থাকবে। ঠিক আছে? আমি তোমাদের এখানে কি শেখাতে চাচ্ছি শেষে আমি বলে দেবো, এটা জাস্ট বোঝার সুবিধার্থে। এবার দেখো 1237 লিখলাম, এবার এখানে লিখলাম 1000। 1000 যদি লিখি তাহলে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারাই ভাগ করতে হবে, নাহলে কাটাকাটি গিয়ে তো সেম জিনিস থাকবে না। তার মানে এই 4টা জিনিস একই জিনিস মিন করতেছে, সেটা হচ্ছে 1237। ওকে, এটা হচ্ছে 1237 মিন করতেছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে 1237 আর যে 1/10 ছিল এটাকে পাশে নিয়ে আসলাম, আর এই যে 10 ছিল এটাকে এই পাশে নিয়ে গেলাম। এখানেও সেম কাজ করতে পারি। এখানে যখন সেম কাজ করব, দেখো এখানে কি এই যে 10 দ্বারা এটাকে ভাগ করতে পারি। 1237কে যদি 10 দ্বারা ভাগ করি, এই যে 1/10 মানে কি 1237কে 10 দ্বারা ভাগ করতেছি না? বুঝতে পারছো? আচ্ছা, তার মানে 1237কে যদি 10 দ্বারা ভাগ করি, এটা আসে 123.7। ক্যালকুলেটর দিয়ে করলে দেখতে পাবো, মানে দশমিকটা এক ঘর এগিয়ে আসে। দশমিকটা কি হয়? এক ঘর এগিয়ে আসে। আর এখানে 10 টু দি পাওয়ার 1। এই কথাটাই গুরুত্বপূর্ণ, যে আমরা যখন এটাকে 10-এর সূচক হিসাবে লিখব, এক ঘর আগানো মানে এখানে 10-এর উপরে পাওয়ার 1 আসবে। ঠিক আছে, এখানে দেখো তো আমরা কি করব, আমরা যদি তাহলে 2 ঘর আগাতে চাই তাহলে 10-এর উপরে পাওয়ার কত আসবে? 2 আসবে। এই আসসালামু আলাইকুম সুহান, ক্লাস টাইমে অ্যাটেন্ড না করলে হবে? ক্লাসের মাঝে অ্যাটেন্ড করলে কিছু বুঝবা তুমি? এই সুহান শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখো তার মানে কি আমরা যদি দশমিককে 2 ঘর আগাতে চাই, 10-এর উপরে পাওয়ার কত দেওয়া লাগবে? 10-এর উপরে পাওয়ার কিন্তু 2 দেওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছো? দেখো এখানে দশমিককে 1 ঘর আগাইছি, সেজন্য 10-এর উপরে পাওয়ার কত দিয়েছি? 1 দিয়েছি। এখন দশমিককে 2 ঘর আগাতে চাইলে 10-এর উপরে পাওয়ার কত দিব? 2। তার মানে এখানে কত হবে বলো তো? এই যে দশমিককে 2 ঘর আগাচ্ছে, তার মানে 37, আর এখানে হবে 10 টু দি পাওয়ার 2। ভাগ করে দেখো, এটা 100 মানে কত? 10 টু দি পাওয়ার 2 আর 1/100। 100 দ্বারা 1237কে ভাগ করো, আসে হচ্ছে 12.37। বুঝাতে পেরেছি? এবার দেখো দশমিককে এবার আমি 3 ঘর আগাবো। 3 ঘর আগানো মানে কত? 1.237 ইন্টু 10 টু দি পাওয়ার 3। বুঝতে পেরেছো? তার মানে এই যে এই সংখ্যাটা যা, এই সংখ্যাটাও তাই, কিন্তু এটা হচ্ছে স্বাভাবিক আর এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ। স্বাভাবিক আর বৈজ্ঞানিক রূপ কি বুঝতে পেরেছি? বুঝছি। এটাকে কিন্তু চাইলে আমি আরেক ঘর আগাইতে পারি। আরেক ঘর আগাইলে কি করে? আমরা 4 ঘর আগাবো। তার মানে কত হবে বলো তো? 0.1237 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ঘর আগাইছি, তাই এখানে হবে 4। এই তো, মানে কথা এখানে জিস্ট একটাই, যে দশমিককে যত ঘর এগিয়ে আনবো 10-এর উপরে পাওয়ার তত হবে। আমি কি কথাটা লিখে দিব? তাহলে লিখে দিই, তোমার জন্য সুবিধা হবে। এই পড়া না বুঝতে পারলে কিন্তু অবশ্যই প্রশ্ন করো। এইভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে সামনের অধ্যায়গুলো আসলে একটু সহজ হয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো জানা থাকলে পরীক্ষা দিতে সহজ হয়। তাহলে দশমিককে যত ঘর এগিয়ে আনবো, দশমিক যত ঘর এগিয়ে আনবো
দশ এর ওপর পাওয়ারে তত হবে। তার মানে আমি বোঝাতে পেরেছি যে আসলে দশমিকের ক্ষেত্রে সংখ্যা কিভাবে একটা ছোট সংখ্যাকে কিভাবে আসলে বোঝার মতো করে লেখে, একটা বড় সংখ্যাকে কিভাবে ছোট করে লিখে, এই দুইটা জিনিস বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, যদি বুঝতে পারো দেখো এখানে ওইটাই লেখা আছে যে বাস্তব জীবনে দেখো আলোর বেগ হচ্ছে এটা। এখন পরীক্ষায় আলোর বেগ, এত বড় একটা আলোর বেগ লেখা কিন্তু কষ্ট। তাই আমরা কি করি বলো তো, এই দেখো এটা এটা হচ্ছে আমাদের আলোর বেগ। এটা কিসের বেগ? এটা আলোর বেগ। আলোর আলোর বেগ। বেগ। আলোর বেগকে এত বড় লেখা কষ্ট, কারণ একের পাশে দেখো এখানে 3 এর পাশে 8টা শূন্য আছে। 3 এর পাশে কয়টা শূন্য আছে? 8টা 8টা শূন্য। শূন্য আছে। তার মানে আলোর বেগকে আমরা যদি সি দ্বারা প্রকাশ করি, আলোর বেগকে আমরা আসলেই সি দ্বারা প্রকাশ করি। যত জায়গায় দেখবা আলোর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এবং এই সি সমান কি 3 এবং তার পাশে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, এবং একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা লেখা কষ্ট, তাই এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি। কিভাবে লিখি দেখো, 3 এবং 8টা শূন্য, 8টা শূন্য হলে কি হয়, 10 এর উপরে পাওয়ার কত হয়? 8টা শূন্য হলে 10 এর উপরে পাওয়ার 8 হয়, মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো আমরা কি পড়ছি? আবার দেখো ইলেকট্রনের আধান দিয়ে এখানে 3 into 10 উদাহরণটা to the power দিয়েছে। 8। হ্যাঁ, ইলেকট্রনের আধান দিয়ে এখানে উদাহরণটা দিয়েছে। এটা লেখা কিন্তু খুবই কষ্ট। কয়টা শূন্য দিয়েছে এখানে মনে রাখা খুবই কষ্ট, কিন্তু এটাকে সহজে মনে রাখার জন্য আমরা যেটা করতে পারি, ইলেকট্রনের আধানকে ই মাইনাস লেখা হয়। ইলেকট্রনের আধানকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই মাইনাস। এটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই যে মাইনাস 19 মানে কি, এটা নিচে গেলে 1/10 টু দি পাওয়ার 19 হয়ে যাবে, তার মানে সংখ্যাটা ছোট হয়ে গেল। আর এটাকে যদি দশমিকের পরে 0.000 দিয়ে লিখলে এটা হয়। বুঝতে পারছো? হ্যাঁ। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই। এর আগে যে উদাহরণ দিয়েছিলাম সেটা হচ্ছে 1237। এখানে দশমিকটা এদিক থেকে এদিকে নিয়ে এসেছি, তাই আর কি পাওয়ারে কত হয়েছিল বলো তো? পাওয়ারে পূর্ণ সংখ্যা হয়েছিল। পূর্ণ সংখ্যা বলতে পজিটিভ সংখ্যা হয়েছিল। এবার দশমিককে এদিক থেকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলে কি হবে? পাওয়ারে কিন্তু এই যে এখানে আগে পজিটিভ হইতো, নেগেটিভ হয়েছে। আমি তোমাকে জিনিসটা ক্লিয়ারভাবে বুঝাই, আসো। দেখো আমাদের একটা সংখ্যা ছিল, মনে করো আমরা নিলাম আলোর বেগটা। একটা হচ্ছে আলোর বেগ হলো সি সমান কত, 3 এর পাশে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 মিটার পার সেকেন্ড। এখানে আমাদের উদ্দেশ্য কি বলতো? উদ্দেশ্য হচ্ছে দশমিকটাকে কোন সাইড থেকে কোন সাইডে নেওয়া বলতো? এই এদিক থেকে এদিকে নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য, তাই না? দশমিককে এদিক থেকে এদিকে যখন নিয়ে যাচ্ছে, আসলে কি করতেছি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে দেখতেছি 8টা শূন্য, তাই 8টা শূন্যের জন্য 10-এর উপরে 8 দিয়ে দিলাম, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু এখানে একটু খেয়াল করো, এই সংখ্যাটার দিকে একটু যদি খেয়াল করো, আসো দেখাই, কন্ট্রোল ভি। এই সংখ্যাটার দিকে একটু খেয়াল করে দেখো। এই সংখ্যাতে এখানে আমরা আমরা আসলে দশমিককে কি করব বলো তো? এদিক থেকে এদিকে নিয়ে যাব না? হ্যাঁ। এখন দেখো এখানে দশমিক যখন এদিক থেকে এদিকে নিয়ে গেছি, পাওয়ারে পজিটিভ সংখ্যা এসেছে। এখন দশমিককে যখন এদিক থেকে এদিকে নিয়ে যাব, তাহলে পাওয়ারে কি সংখ্যা আসবে? নেগেটিভ সংখ্যা আসবে। সেজন্য এটা আসতে ওই যে দশমিক গুণবা কয় ঘর আগাইছে, কয় ঘর আগাইছে ওটা গুণবা, গুণে দেখবা দশমিকটা এখানে 19 ঘর আগাইছে, এবং এটা যেহেতু বিপরীত দিকে আগাইছে, তাই এখানে মাইনাস সংখ্যা মাইনাস এসেছে, -19। তার মানে মাইনাস কখন আসে, প্লাস কখন আসে, এই জিনিসটা ক্লিয়ার তো? হ্যাঁ। ঠিক আছে, তার মানে এখানে বুঝতে আর কিছু বাকি নাই। এই পেজটা পড়লেই তুমি বুঝতে পারবা যে আসলে এখানে কি বোঝাইছে। এরপরে এবার ছোট সংখ্যার জন্য কি করা হয় দেখো, ওই যে 0.1 কি লেখা যায় আমরা তো জানি। দেখো এই আসলে এই জিনিসগুলো অলরেডি আমি শিখাই ফেলাইছি। এই জিনিসগুলো শিখাই নাই যে ছোট সংখ্যাকে কিভাবে লিখতে হয়? হ্যাঁ, এই জিনিসগুলো আমি শিখাই ফেলাইছি। দেখো এখানে একটু পড়ি, রিডিং আসো কি বলছে। কোনো সংখ্যাকে 10-এর যে ঘাত এবং 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত অপর সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা হয় তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে। বৈজ্ঞানিক প্রতীকের রূপ হচ্ছে এরকম যে সেটাকে তুমি একটা সংখ্যা পরে দশমিক থাকবে, এখানে যা থাকে থাকুক, এবং এখানে কি থাকবে, 10-এর পরে পাওয়ার সামথিং থাকবে। তার মানে এরকম, এখানে একটা সংখ্যা থাকবে, এখানে 10 থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ। এখন আসো আমরা দেখি এডা আসলে কি। এডার যেই মান হবে সেটা হবে হচ্ছে আমাদের 1 থেকে 9 এর মধ্যে, আর এন এর যেই মান হবে সেটা যে কোনো কিছুই হইতে পারে, এনি নাম্বার এটা হইতে পারে। মানে এর মানটা, এর যেই মান সেটা হলো লাগবে 1 থেকে 9 এর মধ্যে। 1 থেকে 9 এর মধ্যে আনা মানে কি, দশমিকটাকে ওই সব বাদ দিয়ে আমরা এক ঘর পরে দশমিককে রাখবো।
বুঝতে পারছো? এটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপ। তবে সবসময় দেখবে আমরা এটাই রাখছি না, আমাদের যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটাই রাখতেছি। এত কিছু এখন মাথায় নিয়ে ঝামেলায় যাওয়ার দরকার নাই, এই পেজে গুরুত্বপূর্ণ কিছু নাই। এখানে 10 নিয়েই আজকে পেশাল পাততেছে, সমস্যা নেই, আমরা দেখব। এই যে এখানে আমাদের গণিত বইয়ের যে দুইটা সূত্র ছিল, এই সূত্র আমরা গণিত বইয়ে দেখে এসেছি, এই সূত্র আমরা গণিত বইয়ে দেখে এসেছি, দেখে আসিনি বলো? ওই যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা আমরা গণিতে দেখিনি এই সূত্র? স্যার এই সূত্র আমরা গণিতে দেখেছি। দেখছি। আবার এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি হয়, এটাকে আমরা লিখি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই সূত্র মাইনাস কিন্তু, ওয়ান। হ্যাঁ, এই সূত্র আমরা দেখে এসেছি। এখানে সেটাই দিয়েছে। কেন এখানে 10 দিয়ে কেন দিয়েছে? কারণ আমরা এখন বৈজ্ঞানিক রূপ শিখতেছি, আর বৈজ্ঞানিক রূপ মানেই 10-এর উপরে পাওয়ারে সামথিং থাকবে। এখানে 10-এর উপরে পাওয়ার সামথিং থাকবে, সেজন্য 10 এসেছে। আর আমরা যখন সূচকের এই সূত্র শিখেছিলাম, এটা আমরা সাধারণ রূপ শিখেছিলাম সব কিছুর জন্য। ভিত্তি ভিত্তি যদি এক হয় তখন পাওয়ারগুলো যোগ হবে যদি তারা গুণ অবস্থায় থাকে, ভিত্তি ভিত্তি যদি এক হয় পাওয়ারগুলো বিয়োগ হবে যদি তারা ভাগ অবস্থায় থাকে। এই সূত্রের ব্যাখ্যা হচ্ছে এরকম। আমি বুঝাতে পেরেছি, আশা করি বুঝেছো? ওকে। স্যার আজকে আজকে কি মনে হচ্ছে যে বুঝতে পারছি না বা কি পড়তেছি? না। ঠিক আছে, আমরা মনে করো এতক্ষণ পর্যন্ত হাত মুখ ধুইলাম। এবার আমরা কি করি? অজুতে প্রথমে যা যা করি, হাত মুখ ধোয়ার পরে আমরা এবার মাসেও করব। আচ্ছা ঠিক আছে, এই স্যার হচ্ছে। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার আপনার স্ক্রিনটা আমার এখানে দেখা যাচ্ছে না, জানেন কি প্রবলেম? আহারে, দেখতে পাচ্ছ না? দাঁড়াও তো, আমি দেখি দেখা যাচ্ছে কিনা। দেখতেছি তো। এই দেখতে পাচ্ছ তোমরা বাকিরা? হ্যাঁ। এই তাহলে ই করো, হ্যাঁ স্যার। ফারদিন, ফারদিন তুমি একবার লিভ নিয়ে আবার জয়েন করো, বা সোহানুর যে দেখতে পাচ্ছ না আর কি, তুমি লিভ নিয়ে আরেকবার জয়েন করো, দেখতে পাবা। আসলে নেটের সমস্যার কারণে এরকম হয়। এবার আমরা দেখব আসলে আমাদের কত ছোট একক থেকে কত বড় একক পর্যন্ত যাইতে পারি। ঠিক আছে, এটাই এখন আমরা। আসছে। হ্যাঁ ঠিক আছে, লিভ নিয়ে জয়েন করলে ঠিক হয়ে যায়। তো আসো আমরা স্যার এতক্ষণ। বারবার কিছুক্ষণ পর পর এই প্রবলেমটা হয় আর কি। আচ্ছা, আর কোনো ভালো অ্যাপ আছে যেখানে ক্লাস নিলে আসলে এই সমস্যাটা হয় না? আমার তো গুগল মিটই সবচেয়ে বেটার মনে হইতো। তোমাদের যদি সাজেশনে ভালো কোনো স্যার অ্যাপ থাকে আমাকে বললো, আমি সেখানেই ক্লাস নিব। স্যার জুম মিটিং এ তো করা যায়। আচ্ছা, জুম মিটিংয়ে দেখা যাক, কালকে ট্রাই করে দেখবো নি ওখানে কেমন হয়, ঠিক আছে? তারপরে যদি মনে হয় ইটস বেটার, আমরা জুম মিটিংয়ে শিফট করে যাব। ওকে, আসো এবার আমরা দশকের ওই যে বিভিন্ন বড় বড় একক ইউজ করি, দেখবা আমরা কোনো সময় ইউজ করতেছি যে এখানে বিভিন্ন একক ইউজ করি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, এইসব এককগুলো ইউজ করি। ওই যে আমরা যখন মনে করো কোনো একটা সার্কিটের ভোল্ট নির্ণয় করি আমাদের সেমিকন্ডাক্টরের মধ্যে, মানে আমাদের ফোনের মধ্যে আর কি, তখন কিন্তু আমরা ভোল্টকে ওই ভোল্ট এককে মাপি না, ওটা অনেক ছোট ভোল্ট, যার কারণে আমরা সেটাকে মাইক্রো ভোল্ট এককে মাপি, এই এককটাতে মাপা হয়। তো এই এককগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা কি করব জানো? সব কিছু থেকে যে যে এককই পড়ি, বড় একক পড়বো, ছোট একক পড়বো, সব কিছু থেকে আমরা এসআই এককে আসার চেষ্টা করব। ঠিক আছে, আমরা কি করব বলো তো? এসআই এককে আসার চেষ্টা করব। বুঝতে পেরেছো? তো সেটা শেখার আগে আমরা আসলে একটা হ্যাঁ একটা একটা জিনিস শিখি। ওই যে আমাদের দেখবা ফেসবুকে কয়েকদিন আগে না, রিসেন্টলি এটা খুবই ভাইরাল হয়েছে। তো আমি পড়ানোর আগেই তারা ভাইরাল করে দিয়েছে, খুবই দুঃখের বিষয়। কিলাইয়া কি স্যার? হাকাইয়া ডাকাত মারলে হ্যাঁ, হাকাইয়া ডাকাত ডাকাত মারলে মারিলে। দেশের শান্তি মিলবে। এটা ফেসবুকে দেখো না এমন কেউ হয়তো এখানে নাই, তাই না? আমি দেখি নাই। দেখছো না? দেখি নাই। আমি যাই হোক, ফেসবুকে খুবই ভাইরাল হয়েছিল। শেখ হাসিনা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না আমাদের পদত্যাগ করেছিল, দেশে শান্তি মিলিবে। মিলবে। ঠিক আছে, এটা দ্বারা কি বুঝাচ্ছি অনেকে বুঝে গেছো যে এটা জানো, আর যে বুঝো নাই আমি তোমার জন্য আছি। তো এই কিলাইয়া দ্বারা বুঝাচ্ছি কিলো। কিলাইয়া দ্বারা কি বুঝাচ্ছি বলো তো? কিলো। কিলাইয়া দ্বারা কি বুঝাচ্ছি? কিলো। কিলো। হাকাইয়া দ্বারা বুঝাচ্ছি হচ্ছে হেক্টো। হাকাইয়া দ্বারা কি হেক্টো। বুঝাচ্ছি? হেক্টো। ডাকায়া ডাকাত দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডেকা। দেখা। ডেকা। আচ্ছা, তারপরে মারিলে দ্বারা বোঝাচ্ছে কি বলতো? মেট্রো। মিলি।
মিলি মিলি আচ্ছা, দেশ এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডেসি। দেশি শান্তি দ্বারা সেন্টি। সেন্টি আর মিলিয়ে দ্বারা মিলি মিলি। মিলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হলো এই 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 যে এখানে কয়টা লিখছি বলো তো? 7টা লিখি নাই? এই 7টা একক। মিলি দুইটা কেন? এই মিলি আসলেই তো দুটো হলো কে? কিলায়া মিঠার হাটা মনে হয়। ডাকাত, মিলি দুইটা হইলো কেন? হোয়াই? তার মারিলে একটা নাই ওইখানে মিটার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এইটা দেখছো, মাঝে মাঝে স্যারও কিন্তু ভুল করে। তার মানে এই এখানে হবে মিটার। মিটার সমস্যা নেই, আমরা ভুল করব, আমরা শিখব, যাই হোক সমস্যা নেই, এই তো ওইভাবেই চলবে। তাহলে এই হচ্ছে 7টা একক। এই 7টা এককের বৈশিষ্ট্য কি জানো? এগুলা 10 গুণোত্তর একক, মানে কোনো একটা একক থেকে তার পাশে এককে যাইতে গেলে আমাদের হয় 10 গুণ করতে হবে, না হলে 10 ভাগ করতে হবে। কোনো একটা একক থেকে তার পাশের এককে যাইতে গেলে কি করতে হবে বলো তো? হয় 10 গুণ করতে 10 হবে, না হলে 10 ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? হুম। ঠিক আছে, হুম, এই হচ্ছে এককের বৈশিষ্ট্য। আমরা জানি কিলো মানে হচ্ছে, আমরা শিখবো, তার মানে আমরা দেখলাম কিলায়া মানে কিলো, হাকায়া মানে হেক্টো, ডাকাত ডাকাত থেকে আমরা পাইলাম ডেকা, আর মারিলে থেকে মিটার পাইলাম, দেশে থেকে দেশি, শান্তি থেকে সেন্টি, আর মিলিয়ে থেকে মিলি। ঠিক আছে, এই যে এখানে মারিলের জায়গায় মিটার লিখেছি না, এটা তো দৈর্ঘ্যের জন্য ব্যবহার করি। আমরা যদি ভরের জন্য ব্যবহার করতাম তো আমরা সেখানে গ্রাম ইউজ করতাম, এখানে আমরা লিখতাম হচ্ছে গ্রাম, তখন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম হইতো। আমরা যদি আয়তনের জন্য ব্যবহার করতাম তো মিটারের জায়গায় আমরা লিটার লিখতাম। মানে এই এককটাই আসলে আর কি মেইনলি চেঞ্জ হয়, তখন আমরা কিলোগ্রাম, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার এরকমভাবে ইউজ হইতো। মানে এক একটা এককের ক্ষেত্রে এক একটা ভাবে ব্যবহার হইতো। ঠিক আছে, তো সমস্যা নাই। এবার আসো দেখি যে কিভাবে এটা চেঞ্জ হয়। এই যে সবচেয়ে বড় যেটা এখানে লিখছি কিলো, এটা মানে হচ্ছে 10⁻³ এটা মানে কত? 10⁻³ Three. আর এটা মানে হচ্ছে 10⁻², এটা মানে কত? Four. 10⁻1। দেখো One. এখান থেকে পাশের এককে যাইতে গেলে কি এক করে কমছে না? হুম। এক করে কমছে, তার মানে এটা হবে 10⁻0, মানে এই যে মিটার। আমি এখানে একটু সুন্দর করে লিখি, দাঁড়াও কালারটা চেঞ্জ করে, এখানে লিখলাম হলো 10⁻0। তাহলে এই জিরোর পরে কত আসে বলো তো? এনি আইডিয়া কত হবে এবার পরেরটাই? 10⁻⁻²। Minus. এখানে হবে কত? 10⁻⁻²। Minus. এখানে কত হবে? 10⁻³ আমি বললাম না যে যে কোনো একটা একক থেকে তার পরের এককে যাইতে গেলে আমাদের 10-এর পাওয়ার হয় 1 কমবে, না হলে 1 বাড়বে। তার মানে এই সিরিয়ালটা কীরকম? এই সিরিয়ালটা হচ্ছে এদিক থেকে এদিকে যদি যাইতে চাই আমি, আমাকে 10-এর পাওয়ার 1 করে কমাতে হবে। তার মানে এটা আমার যদি বাম সাইড হয়, এটা আমার ডান সাইড, বাম থেকে ডাইনে যাইতে গেলে আমাদের 10-এর পাওয়ার কি করতে হবে? 1 করে কমাতে হবে। 1 করে কমাতে হবে, 1 করে কমাতে হবে। ছোট মানুষের জিনিস শেখাচ্ছি যাতে তোমরা আসলে বড় হয়ে ভুল না করো। এবার আসো এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি। আমরা যাই করি, আমি বললাম না আমরা এসআই এককে আসব, আমরা যাই করি সেখান থেকে আমরা কিসে আসব? এসআই এককে আসব। তার মানে এই যে 1 কিলোগ্রাম, তার মানে কি আমরা মিটার দিয়ে উদাহরণটা দিব, আর এটা মিটারের জন্য যেমন খাটবে, গ্রামের জন্য তেমনই খাটবে, লিটারের জন্য সেরকমই খাটবে, সমস্যা নাই। তবে আমরা উদাহরণ দিব কি দিয়ে? মিটার দিয়ে। মিটার। ওকে, আসো উদাহরণটা একটু দেখি। উদাহরণ দেখলে আসলে জিনিসটা খুবই ক্লিয়ার হবে। এই সাইডে আমরা উদাহরণটা দেখে শেষ করে দিতে পারবো। দেখো তাহলে আমরা যখন লিখব 1 কিলোমিটার, 1 কিলোমিটার লিখব 1 কিলোমিটার। এখানে কত? 10⁻³ তার মানে কত? 10⁻³ মিটার। বুঝতে পেরেছো? আমরা যাই করি সেখান থেকে কিসে যাব? এসআই এককে যাব। আমরা যাই করি সেখান থেকে কিসে যাব? এসআই এককে যাব। তাহলে বলো, পরের জন বলো, 1 হেক্টোমিটার। 1 হেক্টোমিটার সমান কত? কত মিটার? 10⁻² মিটার। 10⁻² মিটার। 10⁻² মানে কত বলো তো? 100 মানে 1 হেক্টোমিটার মানে 100 মিটার। ছোটবেলায় কিন্তু পড়েছিলা 1 হেক্টোমিটার মানে 100 মিটার, 1 হেক্টোমিটার মানে 100 মিটার, এভাবে মুখস্থ করেছিলা, মনে পড়ে? গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম এটা মুখস্থ করেছিলাম। তারপরে দেখো পরেরটা কি আসে? ডেকা। তার মানে কি বলো তো? এখানে হবে 1 ডেকামিটার। ডেকামিটার। ডেকামিটার।
1 ডেকামিটার মানে তাহলে কত মিটার? 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 মানে কত? 10 না? শুধু 10। এই তো। আচ্ছা, তারপরেরটা আসে মিটার। 1 মিটার মানে কত মিটার? 1 মিটার মানে তো 1 মিটারই। 1 মিটার মানে 1 মিটার না? হ্যাঁ এবার পরেরটা এই যে আমরা এটা থেকে এটাই গেলাম, তারপরে এটা থেকে এটাই মানে আমরা সবকিছুতে আসতেছি এক এক করে। আমাদের যাই করি আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই মিটারে যাওয়া, এসআই এককে যাওয়া। তো পরেরটা আসে মিটার। তো 1 মিটার মানে 1 মিটার, 1 মিটার সমান 1 মিটার। আসো পরেরটায় যাই। এবার আসে কি ডেসি, তার মানে 1 ডেসিমিটার, তাই না? 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিটার। বুঝতে পেরেছো? 1/10 আর এই এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত? 1/10 মিটার। বুঝতে পারছো? হুম তার মানে কি এই যে এখানে আমরা লিখতে পারি এটাকে 1 ডেসিমিটার, ডেসিমিটার। ছোটবেলায় আমরা আসলে এইভাবে পড়ি না, এইভাবে পড়লে আমাদের কষ্ট হতো। আমরা কি করতাম, এই যে 1/10 নিচে ভাগ অবস্থায় আছে না, এই 10 কে এদিকে আনলে কি করতে পারি? এদিকে 10 ভাগ অবস্থায় আছে, এদিকে 10 আসলে কি হয়ে যাবে? হয়ে যাবে। গুণ হয়ে যাবে। তখন এই 1 এর সাথে 10 গুণ হইলে 10 হইতো। তার মানে 10 ডেসিমিটারে 1 মিটার, তাই পড়তাম আমরা। বুঝলা? ছোটবেলায় পড়েছি হলো 10 ডেসিমিটারে 1 মিটার। কিন্তু এভাবেও তুমি মনে রাখতে পারো, তোমার যেভাবে সুবিধা। আমার আসলে এই যে এটা মনে রাখতে সুবিধা হইতো, আমি আর এখান থেকে যে একক দরকার হইতো আমি সেই এককে কনভার্ট করে নিতাম। কারণ আমার কাছে তো মেইন জিনিসটাই আছে। আমার আমার কথা হচ্ছে পরীক্ষায় আমাকে এই যে এই জিনিসটুকু একটু মনে রাখতে হবে। প্রথম লাইনটা এই যে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই জিনিসটুকু মনে রাখতে পারলে আমার পরীক্ষায় আর কিচ্ছু দরকার নাই। আমি প্র্যাকটিস করলেই মনে থাকবে, আমি ওখান থেকে পরীক্ষায় বের করে নিতে পারবো। এই যে 10 ডেসিমিটার সমান 1 মিটার, আমি কিন্তু এটা মুখস্থ রাখি নাই, আমার শুধু এই লাইনটা মনে ছিল। আমি তোমাদের সামনে এখন এটা বের করলাম। এই তো, আসো পরেরটা বের করি। পরেরটা কি ছিল বলো তো? ডেসি গেল, এবার 1 কি? সেন্টিমিটার। সেন্টিমিটার। তার মানে এবার বলো 1 সেন্টিমিটার কি হবে? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। বুঝছো? বুঝছো? 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। তাহলে এটাকেও যদি ভাঙি তাহলে এখানে হবে 1 সেন্টিমিটার সেন্টিমিটার সমান 1 বাই 10 টু দি পাওয়ার 2। 10 to the আর power 10 টু দি পাওয়ার 2 মানে কত? 100। হ্যাঁ এবার কি এই 100টা ভাগ অবস্থায় আছে, এদিকে আসলে কি হবে? গুণ। 100 এদিকে ভাগ অবস্থায় আছে, এই সাইডে আসলে কি হবে? এই 100 গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে। তা আসো গুণ করে দিই, যদি গুণ দিই তাহলে 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সমান 1 মিটার। তার মানে এই ছোটবেলায় মুখস্থ করো নাই 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার করেছো? হ্যাঁ স্যার। এটা মুখস্থ করো না এমন কেউ নাই। ঠিক আছে, তাহলে পরেরটাও একইভাবে আমরা প্রমাণ করতে পারবো। এই প্রথমে লিখবো যে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, মিলিমিটার, 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। আর এখান থেকেই প্রমাণ করা যায় যে 1000 মিলিমিটার, 1000 মিলিমিটারে 1000 মিলিমিটারে কত? 1 মিটার। বুঝছো? জি আমি স্যার। তোমাকে বুঝাই, আসলে হুম বুঝো নাই মনে হয়, তারও জায়গা নাই তো। এটা লিখতে পারি যে 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। ওই যে আমরা বললাম আমরা যাই করি আমরা যাব হচ্ছে আমাদের এসআই এককে, এসআই একক হচ্ছে মিটার। তাহলে মিলিমিটার থেকে এখন যাব আমরা এসআই এককে, তার মানে মিটারে যাব। 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তাহলে একইভাবে এখন 10 টু দি পাওয়ার মাইনাস 3 কে কি লিখতে পারি? 1/10 টু দি পাওয়ার মাইনাস 3 লিখতে, 1/10 টু দি পাওয়ার 3 লিখতে পারি। হ্যাঁ তাই পারবো। 1/10 টু দি পাওয়ার 3 মানে 10 টু দি পাওয়ার 3 মানে কত? 1000। ওই 1000 আবার এদিকে এসে গুণ হয়ে যাবে, গুণ হইলে কত হবে? 1000 মিলিমিটার। আর 1000 মিলিমিটার মানে 1 মিটার। বুঝতে পেরেছো? এটা আমি আর লিখলাম না। তার মানে এই যে এখানে 7টা এককের কনভার্সন দেখাইলাম, এগুলা কি বলতো? একটা থেকে আরেকটাতে যাইতে হলে হয় আমাদের 10 করে কমবে, না 10 এর পাওয়ার 1 কমবে, না হলে 10 এর পাওয়ার 1 বাড়বে। বোঝা গেছে? এটা বোঝা স্যার। গেছে? হ্যাঁ স্যার। ওকে, এটা যদি বোঝা যায়, আমি কি তোমাদের যদি একটা দিই তোমরা কি করতে পারবা? দেখি তো কেমন পারো, আমাকে করে বলবা, তারপরে আমি নিজে করব যে ঠিক আছে কিনা। তোমরা একটা করো, সেটা হচ্ছে যে 27 ডেসিমিটার। মিটার দিয়েই দিচ্ছি, কিন্তু মিটারের জায়গায় গ্রাম কিলোগ্রাম বসলেও সেম থাকবে, গ্রাম লিটার এগুলো বসলেও সেম থাকবে। মিটারে কত হেক্টোমিটার, কত হেক্টোমিটার।
বলে স্যার শিখাইলেন কি আর দিলেন কি, হেক্টোমিটার। করো দেখি এটা পারো নাকি। পারবা? না পারলে সমস্যা না, আমি করে দিব। তোমাদের টাইম হচ্ছে 1 মিনিট। আমি তোমাদের প্রসেস বলে দিই। প্রথমে ডেসিমিটার থেকে মিটারে যাবা, তারপর মিটার থেকে হেক্টোমিটারে যাওয়া, শেষ। এই শিখাইলাম তাই আর কি করতে দিলাম, সমস্যা নাই। না পারলে আমি এটাও শিখাই দেবো। এটা শিখলেই মনে করবা সব কিছু শিখে গেছো। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কনভার্সন এই মিটার টিটারের। এই সোহানুর রহমান, তোমার কি নেটের সমস্যা করতেছে? বাবা সোহানুর রহমান, হ্যাঁ স্যার, একটু নেটের প্রবলেম হইতেছে। ঠিক আছে। তাহলে যে অংশটুকু মিস হচ্ছে ইউটিউবে আপলোড করার পরে একটু দেখে নিবা, ঠিক আছে বাবা? ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি কি করে দেব? এই আমি করে দিব। দেন দেন স্যার। ঠিক আছে, করে দেব। দেন তো আমরা কি জানি, ওই যে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাহলে কি দেখো তো ডেকা কোথায়, ডেসি আসতেছে না? তার মানে কি এই যে এটা আসতেছে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে। তার মানে এখন আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 1 মিটার। আমরা কি জানি? আমরা জানি যে 1 মিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস, এই সরি দেখছো নিজেই ভুল লিখতেছি। আসো ঠিক করে লিখি। কাহা গয়া मैं। স্যার 10 সেন্টিমিটার সমান 1 মিটার। হ্যাঁ 10 সেন্টিমিটার কত? 100 সেন্টিমিটারে 1 মিটার। এই যে আমরা প্রমাণ করে আসলাম 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে হুম? 1000 সেন্টিমিটার 1 মিটার। 1000 সেন্টিমিটারে কত? তাহলে 1000 সেন্টিমিটারে 100 মিটার। ও এই দেখো দেখো, তুমি জানতে চাচ্ছ যে 1000 সেন্টিমিটারে কত। আমি আগে এটাই করে দিই। দেখো 1000 সেন্টিমিটার সমান কত মিটার? আমরা জানি যে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তার মানে 1 সেন্টিমিটার মানে কত মিটার বলো তো? 1/100 মিটার। তার মানে এখানে 100 গুণ হবে 100 সেন্টিমিটার। তার মানে এদিকেও 100 গুণ দিতে হবে। উপরে বসবে 1000, নিচে বসবে 100 মিটার। তাহলে দুইটা শূন্য কাটা থাকলে হচ্ছে একটা 1 আর একটা শূন্য। তার মানে 1000 সেন্টিমিটারে হচ্ছে 10 মিটার। বুঝেছো? যদি এটা বুঝো আসো আমরা পরেরটুকু করি। আগে এটা সিলেক্ট করে পাশে নিয়ে আসি। এটা বুঝতে পারলেই শেষ, খেলা শেষ। আমরা প্রথমে দেখব তাহলে 1 ডেসিমিটারে কত মিটার আমরা সেটা দেখি। আমরা কি এটা করেছি 1 ডেসিমিটার? দেখো 1 ডেসিমিটার মানে 1/10 মিটার, তাই না? এই যে 1 ডেসিমিটার মানে কত? 1/10 মিটার বের করেছি। তো আমরা এখানে কি লিখব? আমরা জানি, তো আমরা জানি না লিখে একটু সংক্ষেপে লিখি। এই যে আমরা জানি, আমরা কি জানি যে 1 ডেসিমিটার, ডেসিমিটার 1 ডেসিমিটার সমান 1/10 মিটার। এটা আমরা জানি, এটা জানি। জানি। ঠিক আছে। তার মানে এবার একের জায়গায় 27 আনতেছি, মানে কি এই পক্ষে 27 গুণ দিলাম। 27 ডেসিমিটার। 27 কেন আনলাম? কারণ এখানে আমাদের ডেসিমিটার আছে। ডেসিমিটার সমান, তাহলে এখানেও 27 গুণ হবে উপরে, আর নিচে ছিল 10 এত মিটার। তাহলে এটাকে যদি আপনি ভাগ করেন এটা 2.7 মিটার আসে। বুঝেছেন? এটা বুঝেছেন? তাহলে কি করলাম? আমরা ডেসিমিটারকে মিটারে নিয়ে আসলাম। 27 ডেসিমিটার মানে 2.7 মিটার। ওকে, এবার আমাদের কাজ কি বলেন তো? আমাদের দেখেন প্রশ্নে চেয়েছে হেক্টোমিটার। তার মানে এখন আমরা মিটার থেকে হেক্টোমিটারে যাব। দেখি মিটার আর হেক্টোমিটারের মধ্যে সম্পর্ক কি। এখানে দেখেন দেয়া আছে যে 1 হেক্টোমিটার সমান 10 টু দি পাওয়ার 2 মিটার। 1 হেক্টোমিটার মানে কত?
10 to the power 2 10 to the meter. power আচ্ছা তাহলে 2 এখানে meter. আবার জানি যে আবার আবার 1 হেক্টোমিটার হেক্টোমিটার সমান 10 টু দি পাওয়ার 2 মানে 100 মিটার। 10 টু দি পাওয়ার 2 মানেই তো 100, তাই না বাবা? তাহলে একবারে 100 লিখলাম। এবার একবারে কত লিখলাম? আচ্ছা দেখো তো ডান পক্ষ দেখো x সমান যদি y হয় তাহলে y সমানও কত? x। ডান পক্ষ সমান যদি বাম পক্ষ হয় তাহলে বাম পক্ষ সমানও কি? ডান ডান পক্ষ। পক্ষ। তার মানে এখান থেকে কি আমরা লিখতে পারি 100 মিটার সমান 1 হেক্টোমিটার? স্যার দেখা যাচ্ছে না। দেখতেছি তো। কাজ করেন লিভ নিয়ে আবার জয়েন হন। আমি আসলে দেখি কি করব। আমার এখানে হবে অন্য অন্য সফটওয়্যারটা ইউজ করতে হবে। এই সফটওয়্যারে একটু সমস্যা আমি নিজেও ফেস করি যখন দেখি তোমাদের সাথে। ঠিক আছে আমি সফটওয়্যারটা করব না, দেখি। দেখো তার মানে এখন আমরা কি করতে পারি? 1 হেক্টোমিটারে যদি 100 মিটার হয় তাহলে 100 মিটারেও 1 হেক্টোমিটার। তুমি সমান যদি আমি হই তাহলে তো আমি সমানও তুমি হেক্টোমিটার। বুঝতে পেরেছো? x সমান যদি y হয় তাহলে y সমানও x। ঠিক আছে। এবার এবার দেখো তো আমাদের কি করতে হবে? আমরা যদি 1 মিটার রাখতে চাই তাহলে কি করতে হবে বলো তো? 100 দ্বারা উভয় পক্ষে ভাগ করতে হবে, বা এদিকে 100 গুণ অবস্থায় আছে, 100 ওইদিকে গেলে কি হবে? ভাগ করে ভাগ যাবে। হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 1 মিটার, কিছু না থাকলেও তো 1 থাকে, তাহলে 1/100 হেক্টোমিটার। 100 এদিকে গুণ ছিল, এদিক দিয়ে ভাগ হয়ে গেল। এবার কত মিটার আছে দেখো তো? 2.7 2.7 মিটার আছে। তাহলে এখানে 2.7 মিটার লিখবা, ঐকিক নিয়মের অঙ্ক আকারে। এখানে 2.7 আর নিচে হবে 100 কি হেক্টোমিটার। হেক্টোমিটার। তার মানে এটাকে যদি তুমি একটু ক্যালকুলেশন করো, নিচে 100 আছে, 100 মানে কত? 10 টু দি পাওয়ার -2, আর 10 টু দি পাওয়ার -2 মানে কি দশমিকটা 2 ঘর আগায় যাবে, তার মানে 0.027। 027 জি স্যার, ফারদিন বুঝেছেন। ঠিক আছে, তার মানে কি ওই 27 ডেসিমিটার, এটা হচ্ছে 0.027 হেক্টোমিটারের সমান। ওকে, এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কনভার্সন ছিল, পরীক্ষায় তা আসে না। এখন এখানে একটা দেখার বিষয় হচ্ছে এই যে এখান থেকে এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখান থেকে যখন আপনি এদিকে যাবেন দেখবেন এটা কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি যখন এখান থেকে এদিকে যাবেন এটা কি হচ্ছে, আস্তে আস্তে কমে আসছে। ছোট হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা যখন এই মাঝ থেকে এই সাইডে যাচ্ছি আস্তে আস্তে এক করে বাড়ছে, আমরা যখন এখানে যাচ্ছি এখানেও এক করে বাড়ছে, তবে ঋণাত্মক বাড়ছে, যার কারণে সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে এদিকে আস্তে আস্তে বড় হচ্ছে আর এদিকে আস্তে আস্তে ছোট হচ্ছে। তার মানে আমরা এখানে লিখতে পারি বড় হচ্ছে, আর এখানে লিখতে পারি ছোট হচ্ছে। আর সেম জিনিসটা আমরা কি করছি এখানে দেখেন, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি, এর ভিতরে সীমাবদ্ধ আছি। কিন্তু এখন আমরা কি হইছি, আমরা আস্তে আস্তে বিজ্ঞান শিখতেছি। আমাদের তাহলে কি করতে হবে, আরেকটু উপরের লেভেলে শিখতে হবে। এতদূর পর্যন্ত আমরা ছোটবেলায় শিখেছিলাম, এখন আমরা কি করব, আস্তে আস্তে আরো উপর লেভেলে শিখব। কিরকম উপর লেভেলে শিখব সেটাই দেখেন। এই যে আমরা এখানে আসেন, ডেসি মানে 10 টু দি পাওয়ার -1 দেখেছি। ওই যে আমরা কি করব, এখানে যাই থাকুক আমরা মিটারে যাব, এখানে যাই থাকুক আমরা কি করব, মিটারে যাব। এখানে ওহম টহম বাদ দেন, তাহলে 10 টু দি পাওয়ার -1 যদি থাকে তার মানে কি 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান কত, 10 টু দি পাওয়ার -1 মিটার। এই উদাহরণটা আমরা এইভাবে টেনেছিলাম না, টেনেছিলাম? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ডেকার ক্ষেত্রেও সেম করেছিলাম, ডেকাও আমরা চিনি, হেক্টও আমরা চিনি, কিলোও আমরা চিনি। এগুলা কি চিনি? এগুলা কিন্তু এখনই চিনে আসলাম কি না? হ্যাঁ একটু বলেন যে আমরা ডেসি চিনেছি, 1 ডেসিমিটারে কত মিটার, 1 ডেকামিটারে কত মিটার, 1 হেক্টোমিটারে কত মিটার, 1 কিলোমিটারে কত মিটার, 1 সেন্টিমিটারে কত মিটার, 1 মিলিমিটারে কত মিটার, এগুলা চিনেছি না? দেখেন এখানে কিন্তু 1 এর পাওয়ার আস্তে আস্তে কমছে, না বুঝে হু করবেন না। এখানে 1 এর পাওয়ার আস্তে আস্তে কমছে, আর এদিকে 1 এর পাওয়ার কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। এই 3 পর্যন্ত খেয়াল করেন, 1 2 3, এখানে 3 পর্যন্ত রেগুলারলি বাড়ছে। তারপরে কি হয়েছে বলেন তো, 3 করে বাড়ছে। এখানে 3 বারে 6 হয়েছে, 3 বারে 9 হয়েছে, 3 বারে 12 হয়েছে, 3 বারে
15 হয়েছে, এখানে আবার 3 করে কমছে, 3 বেড়ে 3 কমে 9, 3 কমে দেখো 3 -3 ছিল, -3 থেকে -6 মানে 3 কমেছে, -9 থেকে -6 থেকে -9 আবার 3 কমেছে, -9 থেকে -12 আবার 3 কমেছে, -12 থেকে -15 আবার কি কমেছে, 3 কমেছে। তো এখানে সেম ভাবে এই যে দেখেন এতদূর পর্যন্ত আমরা শিখলাম না, ওই যে ওই যে ডাকাত কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা দ্বারা আমরা এতদূর পর্যন্ত কিন্তু অলরেডি শিখে ফেলাইছি। মানে কিলো থেকে শুরু করে মিলি পর্যন্ত এইগুলা কি আমরা এই আমাদের যেই সূত্র ছিল বা সংজ্ঞা ছিল সেটা দিয়ে শিখলাম কি শিখলাম না একটু বলেন আমাকে, এগুলা শিখেছি? খালি এখন উপরের 3টা বাদ আছে, উপরের 4টা বাদ আছে আর নিচের 4টা বাদ আছে, তাই তাই কিনা? উপরের 4টা বাদ আছে আর নিচের 4টা বাদ আছে, তাহলে এই শখটা তো শেষ। এইসব উদাহরণ বাদ দেন, আপনাকে আমি এই উদাহরণ শেখাবো না, আপনাকে আমি সহজ উদাহরণ শেখাবো। আসেন এই উদাহরণ আমি কেটে দিই, এই উদাহরণ বাদ, এটা বইয়ের উদাহরণ ছিল, এই উদাহরণ বাদ। আসেন আপনি এদিকে দেখেন, আমরা এই উদাহরণগুলো শিখেছি কি শিখি নাই? আপনি বলেন যে হ্যাঁ শিখেছি। হ্যাঁ শিখেছি। হ্যাঁ, এবার আসেন উপরে যাই। আমরা কিলোতে 10⁻³ এবার যদি 10⁻6 দিই সেটাকে আমরা বলি মেগা, তার মানে কি বলেন তো? ওই 1 মেগামিটার, 1 মেগামিটার হলো 10⁻6 মিটার। ক্লিয়ার? এই যে 10⁻6 নেট বেশি এবার কিন্তু 3 করে বাড়বে। হ্যাঁ, তাহলে 1 গিগামিটারে কত হবে? 1 গিগামিটারে কত হবে বলেন? 10⁻9 মিটার হবে। আপনি ভুলে গেলেন এই যে কিলোমিটারের ক্ষেত্রে কি শিখলাম? 1 কিলোমিটার 10⁻³ মিটার। এখান থেকে এবার 10-এর সূচক 3 করে বাড়তেছে, 3 ছিল 3 থেকে 6 হয়েছে, 6 থেকে 9 হয়েছে, 10-এর সূচক 3 করে বাড়তেছে। 10-এর সূচক 3 থেকে যদি 6 হয় সেটাকে আমরা 1 মেগামিটার বলি। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে এককই থাকুক সেটাকে আমরা এসআই এককে নিয়ে যাব। সেটাকে আমরা কিসে নিয়ে যাব? বুঝতেছো না? এটা বুঝতেছো না? তো 3 করে কেন বাড়ে? এটাই তো দেখো, না। এখন 3 করে কেন বাড়ে না? আমরা আমাদের 1 করে যতটুকু কাজে লাগতো, দেখো সংখ্যা যত বড় হয় তখন কি করতে হবে? আমাদের এককটাকে একটু বেশি আগাতে হবে, এই জন্য এটা করা হয়েছে। আমরা 1 করেও বাড়াইতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আসলে এটা আমাদের কনভেনশনে নাই। আমরা এই 7টা বা এই 6টার জন্যই 1 করে বাড়াই, তারপরে 3 করে বাড়ানোতে আমরা হিসাব করি। তার মানে দেখো 10-এর পাওয়ার যদি 4 হয়, 10-এর পাওয়ার যদি 4 হয়, মনে করো আমি দিলাম 10-এর পাওয়ার 4, সেটা কত? 10,000। 10,000কে তাহলে 10,000 মিটারকে আমরা 10 কিলোমিটার বলতে পারি। ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিব, এই যে প্রশ্ন করেছে আমি তাকে প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, তার আগে দেখে নাও, শুধু এতটুকু মনে রাখো যে আমরা এই 6টার ক্ষেত্রেই পাওয়ার 1 করে কমাই বাড়াই, আর তারপর থেকে পাওয়ার 3 করে বাড়ে বা 3 করে কমে। এই কথাটুকু মাথায় গেঁথে নাও যে আমরা শুধুমাত্র এই 6টার ক্ষেত্রেই পাওয়ার 1 করে কমাই অথবা বাড়াই, আর পরবর্তীগুলোর ক্ষেত্রে পাওয়ার 3 কমে কমাই অথবা বাড়াই। ওকে, এখন আমরা কেন 3 করে বাড়াচ্ছি বা কমাচ্ছি এটা হিসাবের সুবিধার্থে। কিভাবে হিসাবের সুবিধা হয় একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই যে 1 মেগামিটার, মেগাতে মানে 10⁻6, তার মানে কি 1 মেগামিটার হবে 10⁻6 মিটার। যাই থাকুক আমরা মিটারে যাব। 1 গিগামিটার মানে কত? 10⁻9 মিটার। এবার আসো টেরামিটার, তার মানে 1 টেরামিটার যদি লিখি, 1 টেরামিটার, বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না? না, এবার বোঝা যাচ্ছে? এই লেখা বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ। আচ্ছা, সাদা দিয়ে লিখি। তারপরে দেখো 1 টেরামিটার গেল, এবার আছে পেটামিটার। 1 পেটামিটার 10⁻15 মিটার। ওকে, তাহলে দেখো কিলোর পর থেকে আমাদের পাওয়ারগুলো 3 করে বাড়ে। কিলোর পর থেকে আমাদের পাওয়ারগুলো কিভাবে বাড়ে? 3 করে বাড়ে। বুঝতে পেরেছো? এই বুঝতে পারো নাই তোমরা? হ্যাঁ। দেখো কিলো গেল, উপরে হলে বুঝছি। এটা 3 করে বাড়ছে। আমি তোমাকে একটু ওখানে ই টেনে দিই, স্যার উপরে হলে 3 করে বাড়বে। গলায় গলায় কি বুঝতে পারছো না?
স্যার উপরে হলে 3 করে বাড়বে, নিচে হলে 3 করে কমবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার আসো আমরা যদি এটাই আসি মাইক্রোমিটারে। মাইক্রোমিটারের ক্ষেত্রে কি হবে দেখো, আমরা যদি লিখি 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার, মাইক্রো, এই যে 1 মাইক্রোমিটার লিখলাম না, এটাকে সংক্ষেপে কিভাবে লেখা জানো? এখানে একটা মিউ লিখে তারপরে মিটার লেখে। এই যে মিউ মিটার মানে কত? 1 মাইক্রোমিটার, বুঝেছো? 1 মাইক্রোমিটার। দেখো এখানে এই যে মিউ ভোল্ট মানে 1 মাইক্রোভোল্ট, এটা কি বোঝাচ্ছে? 1 মাইক্রোভোল্ট। এটা হবে কত? এই যে 10 টু দি পাওয়ার -3 পর্যন্ত এসেছিলাম, এবার 10 টু দি পাওয়ার -6 মিটার, 10 টু দি পাওয়ার -6 মিটার। তারপরে কি আছে মাইক্রোর পরে ন্যানো, 1 ন্যানোমিটার। এই ছকটা মুখস্থ করে ফেলতে হবে, না হলে কিন্তু সমস্যা। ন্যানোমিটার, 1 ন্যানোমিটারকে আমরা সংক্ষেপে লিখি এন এম দ্বারা, ন্যানোমিটার। এটা হলো 10 টু দি পাওয়ার -9 এটা। এবার আছে 1 পিকোমিটার, 1 পিকোমিটার, এটাকে আমরা লিখি পিএম দ্বারা, নট প্রাইম মিনিস্টার, এটা পিকোমিটার। 10 টু দি পাওয়ার -12 বা 12 মিটার। তারপরে আসে হচ্ছে 1 ফেমটোমিটার, এটাকে এফএম লেখা হয় বা ফেমটোমিটার, ফেমটো। স্যার আজকে বেশি ডিস্টার্ব করতেছে। যে একটু রেকর্ডেড দেখে নেবেন যেখানে বাদতেছে, আমি রেকর্ডেডটা সুন্দরভাবে আপলোড করে দিবনি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একক। এখানে 6টা, নিচে 4টা, নিচে 4টা, তাহলে 6 আর 4 10 আর 4 14। আমি মুখস্থ করাই দিই, এই কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এর মাধ্যমে তো আমরা 6টা মুখস্থ করেই ফেললাম। এবার নিচেরগুলা দেখেন, মাইক্রো ন্যানো পিকো ফেমটো, মাইক্রো ন্যানো পিকো ফেমটো, মাইক্রো ন্যানো পিকো ফেমটো। ঘুমানোর আগে 10 বার এটা এলো হাতে গুনে প্র্যাকটিস করে নেবেন, আর ঘুম থেকে উঠে আরেকবার প্র্যাকটিস করে নেবেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে। আর তারপরে এগুলো হলো মেগা গিগা টেরাপেটা, মেগা গিগা টেরাপেটা, মেগা গিগা টেরাপেটা, মেগা গিগা টেরাপেটা। মনে রাখা সহজ, যে মেগা গিগা টেরাপেটাতে কি হয়? 3 করে বাড়ে, 3 করে বাড়ে। তার মানে কি, যদি কিলোতে 3 হয়, মেগাতে হবে 6, গিগাতে হবে 9, টেরাতে হবে 12, আর পেটাতে হবে 15। বুঝাতে পেরেছি? হ্যাঁ। এবার আপনার প্রশ্ন যে আমরা কেন এখানে 1 করে আর বাড়াইলাম না, কিলো। আসেন আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা নতুন টপিক শুরু করি, দেখবেন এই পড়াটা পরবর্তীতে কত কাজে লাগতেছে। কিলো বলতে আমরা 10 টু দি পাওয়ার 3 বোঝাই, আর আমাদের কি, আমাদের যে মেগা সেটা বলতে দেখেন, যে মেগা সেটা বলতে আমরা বোঝাই হচ্ছে 10 টু দি পাওয়ার 6। আমরা কেন মধ্যবর্তী 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার 5 কে নিলাম না, এদের সাথে কেন বৈষম্য করলাম? আপনার প্রশ্ন তো এটাই, তাই না? যে আমরা কেন এদেরকে নিলাম না, এদের সাথে কেন বৈষম্য করলাম? এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তাই না? তাহলে এদেরকে কেন নিব না আমরা? হোয়াই, এরা কি দোষ করলো? দেখেন তো, আমরা যদি 10 টু দি পাওয়ার 4 মিটার লিখলাম, 10 টু দি পাওয়ার 4 মিটার মানে কত? একের পাশে 4টা শূন্য, এগুলো সব শেখানো হয়েছে। 10 টু দি পাওয়ার 4 মিটার মানে কত? একের পাশে কয়টা শূন্য? 4টা শূন্য। ঠিক আছে, আসেন এটাকে 3 ঘর থেকে আগায় আনেন, দশমিককে 3 ঘর আগায় আনলে কত হবে? 10.000 মিটার, তাই তো? 10.0 মিটার, এবং কি 3 ঘর আগানোর কারণে 10 টু দি পাওয়ার 3, 10 এর উপরে পাওয়ার 3, এবং 10 টু দি পাওয়ার -3 মিটার মানে কত? 1 কিলোমিটার, তার মানে এটা হলো 10 কিলোমিটার। দেখেন এটাকে তো 10 কিলোমিটার বলতেই পারছি, তাহলে এটার জন্য কি আলাদা করে আবার আমাদের কোনো কিছু আনার দরকার আছে? না। আবার ওই 10 টু দি পাওয়ার 5 কেও আমরা কত মিটার, 10 টু দি পাওয়ার 5 কে আমরা 100 কিলোমিটার বলতে পারি একইভাবে। সেজন্য এটার জন্য আমাদের কোনো আলাদা একক আনার দরকার নাই। কিন্তু 1000 কিলোমিটার এটা বলা একটু কষ্ট, 1000 কিলোমিটার। সেজন্য এখানে আমরা ওই 1000 কিলোমিটার ব্যবহার না করে মেগামিটার ব্যবহার করি। আসলে এই মেগা গিগা টেরাপেটা, দেখেন মেগাওয়াট এগুলো বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গিগাওয়াট এগুলো বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মাইক্রো ন্যানো এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য, যেমন আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে পড়াশোনা করব দেখবেন, সেখানে আমরা মাইক্রোমিটার, ন্যানোমিটার, ঠিক আছে, এগুলো ব্যবহার করব। ঠিক আছে, আর আরেকটা গুরুত্বপূর্ণ একক আছে, এই যে এর ভিতরে 10 টু দি পাওয়ার -9 আছে না, 10 টু দি পাওয়ার -9 এর পরে কত আসে বলেন তো? 10 টু দি পাওয়ার -10, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম। এটা সম্পর্কে আপনাদের এখন পড়াশোনা নাই, এটা শিখাই খালি খালি মাথায় প্রেশার দিয়ে লাভ নেই। আপনাদের রিকোয়েস্ট করব এই ছকটা মুখস্থ করে নেবেন, এবং এই ছকটা ধরে আমি যেভাবে প্র্যাকটিস করা শিখাই দিলাম এভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখানে ফেমটোর উপরে 10 টু দি পাওয়ার -15 মানে হচ্ছে 1 ফেমটোমিটার সমান 10 টু দি পাওয়ার -15 মিটার। আপনারা মিটার দিয়ে প্র্যাকটিস করবেন, পরীক্ষায় মিটারের জায়গায় যাই থাকুক ওটাকে খালি রিপ্লেস করে দিবেন। ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পদ্ধতি। একটা ছোট একককে বড় একক থাকুক সেটাকে আমরা ইন্টারন্যাশনালি কিভাবে ওই ইন্টারন্যাশনাল এককে নিয়ে যাব, একক ছোট থাকুক অথবা বড় থাকুক কিভাবে সেটাকে আমরা ইন্টারন্যাশনাল এককে নিয়ে যাব, মানে এসআই এককে নিয়ে যাব, সেটার উপায় হচ্ছে এটা। এই ছকটা বুঝেন নাই এমন কেউ আছেন? আমি বুঝেন নাই? এই ছকটা বুঝেন নাই তাই না? বলেন। আচ্ছা, যদি সমস্যা হয় আমি রিকোয়েস্ট করব আপনাকে, আপনি আরেকবার ইউটিউব থেকে এটা দেখে নেবেন। আমি ইউটিউবে আপলোড করে লিঙ্ক সাথে সাথেই দিয়ে দিব, সেখান থেকে আপনি অবশ্যই দেখে নেবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গিয়েছেন। কারণ আমি একদম ক্লিয়ারভাবে বলেছি, একটা কথাও এমন বলি নাই যেটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি আশা করলাম এটুকু শেষ করলাম। এবার আসে মাত্রার ব্যাপারটা। মাত্রা নিয়ে আমরা অনেক কিছু পড়ে ফেলাইছি, মাত্রার সংজ্ঞাটা শুধুমাত্র দেখব। এতদিন আমরা মাত্রা নিয়ে অনেক পড়াশোনা করেছি। দেখেন মাত্রার সংজ্ঞাটা বলতেছে যে কোনো ভৌত রাশিকে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলা হয়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর মাত্রাকে কি বলা হয়? রাশিটির মাত্রা বলা হয়। এখন দেখেন এইটাতে একটা কথা বলতেছে, সেটা হচ্ছে ভৌত রাশিতে উপস্থিত যেসব রাশি আমরা পরিমাপ করতে পারি সেই সব রাশি হচ্ছে ভৌত রাশি, যেসব রাশি আমরা পরিমাপ করতে পারি না সেসব হচ্ছে ভৌত রাশি না। যেমন আপনার রাগ, এটা কত কেজি বা কত লিটার বা কত মিটার, এটা কি আপনি মাপতে পারবেন? না। আপনার রাগ কিন্তু আমি মাপতে পারবো না, কিন্তু আপনার রাগের কারণে আপনার যদি শরীরের টেম্পারেচার বেড়ে যায়, সেই টেম্পারেচার কিন্তু আমি মাপতে পারবো। তার মানে কি, টেম্পারেচার হচ্ছে একটা ভৌত রাশি, কিন্তু আপনার রাগ ভৌত রাশি না। আপনি কতটুকু খুশি হয়েছেন, আপনি 2 কেজি খুশি হয়েছেন, আপনি কিভাবে আমি বলতে পারবো আপনি 3 কেজি খুশি হয়েছেন? বলতে পারবো না, কারণ খুশি হচ্ছে আনন্দ, হ্যাপিনেস, এটা হচ্ছে রাশি না, এটা ভৌত রাশি না, মানে এটা রাশিই না, এটা হচ্ছে একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, সেজন্য আমরা বলি ভৌত রাশি কারা, যাদের আমরা পরিমাপ করতে পারি। ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশি, মৌলিক রাশি কয়টা পড়েছিলাম মনে আছে? 7টি। সেই মৌলিক রাশি দেখেন তো, এই যে আমাদের বল, বল কিন্তু একটা যৌগিক রাশি, বা আমরা যেটাকে লব্ধ রাশি পড়েছিলাম। সেই বলের মধ্যে কি আছে? ভর আর ত্বরণ আছে। এখন ত্বরণের মধ্যে বেগ আর সময় আছে, বেগের মধ্যে আবার দৈর্ঘ্য সময় আছে। দেখেন এটাকে ভাঙতে ভাঙতে কিন্তু আমরা কি করেছি দেখেন তো, এটাকে ভাঙতে ভাঙতে কিন্তু আমরা সেই মৌলিক রাশিতে নিয়ে গেছি। ভর একটা মৌলিক রাশি, ভর হচ্ছে মৌলিক রাশি, দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি, সময় হচ্ছে মৌলিক রাশি। বুঝেছেন? তাহলে দেখেন আমরা কি করলাম, ওই যে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে, তাহলে মৌলিক রাশিগুলোর সূচক দেখেন, ভরের উপরে পাওয়ার 1 আছে, দৈর্ঘ্যের উপরে পাওয়ার 1 আছে, সময়ের উপরে পাওয়ার 2 আছে, এগুলাকে সূচকে নিয়ে গেলাম। তারপরে এটাকে দেখেন এই যে এইভাবে প্রকাশ করি, MLT ইনভার্স 2। এগুলা কি শিখেন নাই? আমরা যখন এই চতুর্থ অধ্যায়ে পড়েছি এগুলো কিন্তু সব দেখাইছি, যে ওখান থেকে কিভাবে আমরা এগুলা পাই। মনে আছে? হ্যাঁ। যদি মনে থাকে খুবই ভালো। আমরা শুধু একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে যে S = এই উদাহরণটাই দেখব। আসেন এই উদাহরণটা দেখার জন্য এটাকে আমরা একটু কপি করি। আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে, প্রমাণ করো যে, এই দেখতে পাচ্ছেন লেখাটা, লেখা দেখতে পাওয়ার কথা। এটা এবার আপনাকে প্রশ্ন করবে না, আপনি শেখার জন্য প্রমাণ করো যে S এর মাত্রা কত। S হচ্ছে কি? S হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা কি হবে? মিটার। তার মানে এটাকে আমরা এভাবে লিখবো। আপনাকে এটা পরীক্ষা ধরেন প্রমাণ করতে বললো, প্রমাণ করো যে S এর মাত্রা সেকেন্ড। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন লেখা হয় এটার উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এই যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রার সমীকরণ বলে। মাত্রার সমীকরণে মাত্রা নির্দেশ করতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়। তাহলে তৃতীয় বন্ধনী কেন ব্যবহার করা হয়? এটা নিয়ম, আমরা মাত্রা বোঝাতে তৃতীয় বন্ধনী ব্যবহার করি। কোনো কিছুর জন্য কিছু একটা নির্দিষ্ট থাকে না, তো এরকমই যে আমরা মাত্রা বোঝাতে তৃতীয় বন্ধনী ব্যবহার করব, মানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, এটাই আর কি। তো আমাদের প্রমাণ করতে হবে কি S এর মাত্রা m। কোনটা থেকে প্রমাণ করতে হবে? এই সমীকরণ থেকেই প্রমাণ করতে হবে। আসেন প্রমাণ করি। এই যে ইউ কি বলেন তো? বেগ না? হ্যাঁ। ইউ হচ্ছে বেগ। বেগের মাত্রা কত ছিল? বেগের একক হচ্ছে ms ইনভার্স 1। তো সেখান থেকে লিখতে পারি m হচ্ছে, দেখেন বেগের একক কি ছিল বলেন তো? ms ইনভার্স 1। তো m হচ্ছে কি? দূরত্ব মানে কত? লেন্থের জন্য মাত্রা হিসাবে আমরা লিখি l। আর সময় t ইনভার্স 1। তার মানে বেগের যে মাত্রা সেটা হচ্ছে যে l t ইনভার্স 1। ঠিক আছে, আমরা বেগের মাত্রা পেয়ে গেছি। সময়ের মাত্রা কি?
সেকেন্ড। সময়ের একক সেকেন্ড। মাত্রা কি? আচ্ছা, মাত্র। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টি, আচ্ছা। বুঝেন না? এই যে এখানে সময়ের জন্য কি লিখছি? টি লিখছি না? হ্যাঁ। তো সময়ের মাত্রা কি হবে বলেন? টি, এবং জি। সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এবার ত্বরণের মাত্রা বলেন কত হবে? ত্বরণ ms ইনভার্স 2। ms ইনভার্স 2, এটা হচ্ছে একক। ms ইনভার্স 2, এখান থেকে যখন আমরা মাত্রা নির্ণয় করব সেটা হবে lt ইনভার্স 2। বুঝেছেন? হ্যাঁ। আর সময়ের মাত্রা তো আমরা জানি। আসেন এবার মাত্রাগুলো এখানে আমরা বসাই। মাত্রা বসানোর আগে একক বসাই কাজ করি, তারপরে মাত্রা বসাবো, অথবা মাত্রা বসায়ও কাজ করতে পারি। যে কোনো যেটা আপনার সুবিধা হয় সেটা করেন। আসেন মাত্রা বসাই কাজ করি। দেখেন এখানে ইউটা কি? বেগ না? ইউটা যদি বেগ হয় তাহলে এখানে বেগের মাত্রা বসাতে পারি এল টি L ইনভার্স inverse 1, ঠিক আছে? হুম। ইনটু টি এর মাত্রা কি? শুধু টি, মানে টি মানে কি? টি বলতে টাইম বোঝাচ্ছি, তাহলে এখানে বড় হাতের টি লিখতে পারি শুধু। বুঝেছো? হুম। এবার প্লাস ছিল প্লাস, এখানে হাফ একটা কনস্ট্যান্ট। হাফের কি কোনো একক বা মাত্রা আছে? নাই। তাহলে এখানে আমরা হাফের কোনো একক বা মাত্রা নাই, 1 লিখতে পারি বা কিছু নাও লিখতে পারি। এর একক বা মাত্রা আছে, এর একক হচ্ছে ms ইনভার্স 2 আর মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তাহলে এখানে লিখবো lt ইনভার্স ইনভার্স 2। 2। ঠিক আছে। এবার টি, টি এর একক কি দেখেন তো? টি হচ্ছে সময়, সেকেন্ড, আর সময়ের যে মাত্রা সেটা হচ্ছে টি। তাহলে এখানে হবে টি স্কয়ার। বুঝতে পেরেছেন? এবার একটু তাকান, আপনার নয়ন আছে না, সেটা দিয়ে তাকান। এই যে এটাকে আমরা কি লিখতে পারি দেখেন তো? এটাকে আমরা যেটা লিখতে পারি একটু তাকায়ে দেখেন, এল, এই যে টি কে 1/t লিখতে পারি, টি ইনভার্স 1 কে 1/t লিখতে পারি, পারি কি না? এই যে a টু দি পাওয়ার মাইনাস n এর মতো 1/a টু দি পাওয়ার n, তাহলে এখানে টি ইনভার্স 1 আছে, তাহলে এটাকে 1/t লিখতে পারি টি ইনভার্স আছে না? না, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ। আর হ্যাঁ। এখানে ছিল কি? টি। এই টি আর এই টি কাটাকাটি যায় না? হ্যাঁ। ঠিক আছে। আবার আসেন, এখানে এল থাকলো, আর এখানে টি ইনভার্স 2 আছে, মানে টি স্কয়ার, আর এখানে আছে কি? টি টি স্কয়ার। স্কয়ার। এই টি স্কয়ার আর এই টি স্কয়ার কাটাকাটি, তাহলে এখানে থাকলো কি? এল যোগ এল। এখানে তাহলে কত আসে? 2l। 2l। কিন্তু আসলে এটা কি বলতো? মাত্রা। এটা কি মাত্রা না? তার মানে দেখো, আচ্ছা তুমি বলো তো, 5 মিটার আর 3 মিটার যোগ করলে কত মিটার হয়? 8 মিটার। 8 মিটার হয়। এখানে কি তুমি 2টা মিটার যোগ করে 2 মিটার লিখিছো? না। লিখো নাই কিন্তু। তার মানে কি? এটা সমজাতীয় রাশি, এটাও সমজাতীয় রাশি, তার মানে দুইটা সমজাতীয় রাশি পাইলে একটাই সমজাতীয় রাশি পাবো, সেজন্য শুধু এল, এবং এটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। তার মানে কি? এটা এস এর মাত্রা যে এল, সেটা আমরা প্রমাণ করলাম। সেটা এখানে দেখো একটু ভুগিচুকি করে লেখা আছে, আদি একক, আদি বেগ, ত্বরণ, সময়, তারপরে সেখান থেকে এটা, ঠিক আছে? এটা হলো প্রমাণ করতে বলা হয়েছিল। এটা হচ্ছে মাত্রার একদম বেসিক, মাত্রার বেসিক। এখন কথা হচ্ছে আমাদের আসলে মাত্রার জন্য কোনগুলা মনে রাখতে হবে এবং কোনগুলো আমরা বের করতে পারবো, এটা জানা উচিত না? যে কোন মাত্রাগুলো আমাদের জানা দরকার এবং কোনগুলো আমরা বের করতে পারবো। আসো আমরা দেখি আমাদের কোনগুলো জানা দরকার। এখানে 3 পেজের একটা লম্বা লিস্ট আছে। এই লম্বা লিস্ট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের এটা মুখস্থ করতে বলবো না, আমি নিজেও এটা মুখস্থ রাখি না। কেন মুখস্থ রাখি না? কারণ আমরা সূত্র ধরে এগুলো সব বের করি। কিন্তু আমাদের এই যে মৌলিক রাশি যেগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। যেটা মনে রাখতে হবে আমি একটু দাগায়ে দিই, তোমরা পড়বা। দৈর্ঘ্যের জন্য যেটা আছে সেটা কি করতে হবে আমাদের? মনে রাখতে হবে। দৈর্ঘ্যের মাত্রা কি বলো তো? এল। এই যে দৈর্ঘ্যের মাত্রা যে এল, এটাও কি করতে হবে? মনে রাখতে হবে। ভরের মাত্রা কি? এম, মনে রাখতে হবে। সময়ের মাত্রা কি? টি, মনে রাখতে হবে। সরণের মাত্রা দৈর্ঘ্যের মাত্রার মতোই এল, মনে রাখতে হবে। আর ক্ষেত্রফলের মাত্রা যে এল স্কয়ার, এটা কোনো ব্যাপারই না। ক্ষেত্রফলের যে একক হয় মিটার স্কয়ার বা একক স্কয়ার, মনে আছে? ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে বর্গ মিটার যদি হয় ক্ষেত্রফলের একক, তার মানে কি? ওই এল স্কয়ার ক্ষেত্রফলের একক সহজ। আয়তনের একক কি? ওই যে মিটার কিউব, আমরা আয়তনের একক কি বলি? ঘন মিটার বলি। মানে কি? মিটার কিউব মানে কি? ওখানে 3টা মিটার কোন অবস্থায় আছে, তার মানে এল কিউব। এই 6টাও মনে রাখা লাগে না, প্রথম এই দুইটা বাদ দাও, তার মানে প্রথম 4টা। প্রথম কয়টা? প্রথম 4টা। আমি তোমাকে রিকোয়েস্ট করব প্রথম 4টা মনে রাখতে। প্রথম 4টা
কি মনে রাখতে? মাত্রা মনে রাখতে। বাকিগুলো আমরা কি করব, যখন যে অধ্যায় আসবে সেই অধ্যায় থেকে আমরা সেটা বের করে তোমাকে দেখাই দিব। এই যে এখানে ত্বরণ, ভরবেগ, বল, কাজ একটাও তোমাকে আমি মুখস্থ করাবো না। যখন যে অধ্যায়ে পড়াবো তখন সেই অধ্যায়ের এই যে এইগুলো আমি তোমাকে বের করে দেখাই দেব। তখন তুমি এই অধ্যায়ে এসে মিলাই নিয়ে যাইও। ঠিক আছে? তোমার কাছে তো খাতায় নোট থাকবেই। তোমার কাছে কি থাকবে? খাতায় নোট থাকবে। তুমি সেখান থেকে এটা মিলাই নিয়ে যাও যে ভাই ঠিক বলতেছে নাকি ভাই ভুল বলতেছে। তো এগুলো এখানে এমনি একসাথে দেওয়া আছে যাতে তোমার সুবিধা হয়। পরীক্ষার আগে তুমি প্র্যাকটিস করলা, তো তোমার ঠিক আছে কিনা তুমি কোত্থেকে বুঝবা? এখান থেকে বুঝবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এই 3 পেজ আমি তোমাকে মুখস্থ করাচ্ছি না, খালি কি বললাম, শুধুমাত্র প্রথম কয়টা, প্রথম 4টা। প্রথম চারটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখনই মুখস্থ হয়ে গেছে না? দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি, স্মরণের মাত্রাও এল। মানে প্রথম 3টাই মুখস্থ করতে হবে। দৈর্ঘ্য আর স্মরণ একই। ক্লিয়ার? হুম। আচ্ছা, ঠিক আছে। এই গেল। এবার আমরা বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে পড়াশোনা করার জন্য রেডি আর কি। আমাদের 5টা যন্ত্র নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। প্রথমত মিটার স্কেল নিয়ে কথা বলা আছে, ভার্নিয়ার স্কেল নিয়ে কথা বলা আছে, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, তুলা যন্ত্র। এর মধ্যে আমরা মিটার স্কেল পড়বো না, আমরা তুলা যন্ত্র পড়বো না, কারণ এখান থেকে পরীক্ষায় জীবনেও প্রশ্ন আসে না। আমরা ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এই 3টা জিনিস নিয়ে পড়াশোনা করবো। এরপরে 2টা ক্লাস নিব, শেষ। এই অধ্যায় শেষ। এইটাই হচ্ছে এই টপিক, অধ্যায় কি লাস্ট টপিক। ঠিক আছে? হুম। ওকে, এতদূর যদি বুঝতে পারেন, আমাদের আজকে আর কোনো স্লাইড নাই। আমরা কালকে ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স এই 2টা নিয়ে পড়াশোনা করব। আর পরের দিন, পরশুদিন না মানে পরের ক্লাসে স্ক্রু গজ নিয়ে পড়াশোনা করব। অধ্যায় শেষ। যদি পারি কালকে 3টা টপিক শেষ করে দিব, অধ্যায় শেষ হয়ে যাবে। যদি মনে করো একটু লম্বা হয়ে যায়, লেন্থি হয়ে যায়, তাহলে কালকে 2টা টপিক আলোচনা করব, ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স, আর পরের দিন স্ক্রু গজ নিয়ে আলোচনা করব। শেষ হয়ে যাবে। এগুলা নিয়ে কেন কথা বলবো, কারণ এখান থেকে ওই যে সিকিউ আসছে রিসেন্টলি, ওই যে বললো না শাহিদুল, এখান থেকে সিকিউ আসতেছে। তো সিকিউগুলো পারার জন্য এই টপিকটা ক্লিয়ার থাকা খুব জরুরি। এবং যন্ত্র না থাকলে আসলে এই জিনিসগুলো পড়ানো যায় না। কিন্তু তারপরেও আমি যন্ত্র ছাড়াই তোমাকে এত সুন্দরভাবে পড়াই দিব, মানে একদম গোলায় খাওয়াই দিব, তুমি ভুলবা না। আশা করি প্র্যাকটিস করলেই পারবা। ঠিক আছে? এই ঠিক আছে? তো ক্লাসে আসেন কে কে? ঠিক আছে, ফারদিন, মিফতাহুল জান্নাত, ইফতিমনি আর রুনি, 4 জনের কি ক্লিয়ার? হ্যাঁ। আপনারা যদি ক্লিয়ার হন, ক্লিয়ার। আজকে ক্লাসটা আমি এখানে কি শেষ করব? এখানে শেষ করব? হ্যাঁ। ঠিক আছে, আমি আজকের ক্লাসটা এখানে রেকর্ডটা দারুন অফ করে নিই।